ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দশম অধ্যায়, যে শিরোনাম হচ্ছে স্থির বিদ্যুৎ, সেটার বাকি অংশ দেখব। এর আগের ক্লাসগুলোতে আমরা এই অধ্যায়ের এই অধ্যায়ের যে থিওরিটিক্যাল অংশগুলো আছে সেগুলো আমরা শেষ করছি। তো আজকে আমরা এই অধ্যায়ের সর্বশেষ অংশ, যেটা হচ্ছে এই অধ্যায়ের কিছু শর্ট কোশ্চেন, এমসিকিউ এবং নমুনা সৃজনশীল আছে, সেগুলো আজকে আমরা দেখব। কথা না বাড়িয়ে আমরা সরাসরি সেখানে চলে যাই। তো বিসমিল্লাহির রহমানির রহিম। অনুশীলনীতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু শর্ট কোশ্চেন আছে। এই শর্ট কোশ্চেনগুলো থেকে অনেক সময় খ নম্বরে আসে এবং এগুলো এমনিতেও খুব ইম্পর্ট্যান্ট। তো 1 নম্বর হচ্ছে চার্জের ক্ষুদ্রতম একটি মান আছে, সেটি হচ্ছে 1.6 গুণন 10 ইনভার্স 19 কুলম্ব। এরকম কি ভরের একটি ক্ষুদ্রতম মান আছে কিনা সেটা প্রশ্ন করছে। যে আমরা জানি যে চার্জের ক্ষুদ্রতম মান মান মানে কি, একটা ইলেকট্রনের যে চার্জ সেটাকেই বলা হচ্ছে কি। তার কারণ আমরা জানি যে চার্জ কখনো কি একা একা চার্জ বলে কিছুই নাই। যে একটা ইলেকট্রন, আমরা সর্বোচ্চ একটা পদার্থকে ভাঙতে ভাঙতে কোন পর্যায়ে যেতে পারি, ইলেকট্রন পর্যন্ত যেতে পারি এবং প্রোটন পর্যন্ত যেতে পারি। তাহলে আমাদেরকে যদি চার্জ পেতে হয় তাহলে একটা ইলেকট্রন আগে পেতে হবে, এবং একটা ইলেকট্রন যখন আমরা হাতে পাবো তখন কি পরিমাণ চার্জ পাবো, 1.6 গুণন 10 ইনভার্স 19 কুলম্ব চার্জ পাবো। দুইটা ইলেকট্রন যদি আমরা হাতে পাই তাহলে এটা গুণন 2, তাহলে এই পরিমাণ চার্জ পাবো। তিনটা ইলেকট্রন যদি আমরা পাই তাহলে এটা গুণন 3, তাহলে এর 3 গুণ। তাহলে চার্জ সবসময় আমরা কি পাবো, এই যে ক্ষুদ্রতম মানটা আছে এর সরল গুণিতক আকারে চার্জ পাবো। এখানে অনেক সময় প্রশ্ন আসে যে চার্জের কোয়ান্টায়ন বা চার্জের সংরক্ষণশীলতা, এটা চার্জের কোয়ান্টায়ন, সংরক্ষণশীলতা তো আমরা পড়ছি যে চার্জ যখন শুধু চার্জ সবসময় কি হয়, একসাথে উৎপন্ন হয়। পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ একসাথে উৎপন্ন হয় এবং চার্জ সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে দেয়। অর্থাৎ একটা বস্তু যদি পজিটিভ হয় তো আর একটা বস্তু কি হয়, নেগেটিভ হয়। অর্থাৎ যে দেয় সে পজিটিভ, যে নেয় সে নেগেটিভ। অর্থাৎ এই যা চার্জটা কি থাকলো, টোটাল চার্জ সবসময় শূন্য থাকলো, তাহলে এইটা হচ্ছে চার্জের সংরক্ষণ। আর এখানে যেটা আলোচনা করা হচ্ছে সেটাকে চার্জের বলা আছে কোয়ান্টায়ন। চার্জের কি, কোয়ান্টায়ন। অর্থাৎ চার্জ সবসময় একটা নির্দিষ্ট পরিমাণেই পাওয়া যায়, যে কোনো পরিমাণে চার্জ আমরা পেতে পারি না। তাহলে তার কারণ হচ্ছে আমরা যদি চার্জ পেতে চাই তাহলে আমাদেরকে হয় ইলেকট্রন পেতে হবে অথবা প্রোটন পেতে হবে। তাহলে ইলেকট্রন একটা, দুইটা, তিনটা এর বাইরে পাওয়া যায় না। একটা ইলেকট্রন পাওয়া যাবে, দুইটা ইলেকট্রন পাওয়া যাবে, কিন্তু 1.5 ইলেকট্রন কখনো পাওয়া যাবে না। তার কারণ আমরা জানি ইলেকট্রনকে ভাঙা যায় না। তো একইভাবে চার্জ যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে চার্জ 1.6 ইন্টু 10 ইনভার্স 19 এর কি সরল গুণিতক পাইতে হবে। তাহলে একটা ইলেকট্রন হলে এত পরিমাণ চার্জ হবে, দুইটা ইলেকট্রন হলে এই 2 গুণ, তিনটা ইলেকট্রন হলে এর 3 গুণ, চারটা ইলেকট্রন হলে এর 4 গুণ। অর্থাৎ এই যে ক্ষুদ্রতম মানের চার্জটা আছে এই পরিমাণ চার্জের 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ চার্জই আমরা কি সবসময় পাবো। তার মানে এটা হচ্ছে কি চার্জের একটা সংক্ষিপ্ত সবচেয়ে ছোট মান। এখন কথা হচ্ছে যে ভরের এরকম সবচেয়ে ছোট মান আছে কিনা। তো ডেফিনেটলি ভরেরও এরকম একটা ছোট মান আছে। তার কারণ আমরা জানি যে একটা বস্তুকে যখন আমরা ভাঙি, ভাঙতে 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 শেষ পর্যন্ত আমরা কি পাই, বাইরের কক্ষপথে আমরা ইলেকট্রন পাই এবং মাস নিউক্লিয়াসে আমরা কি পাই, প্রোটন আর নিউট্রন পাই। প্রোটন পাই আর নিউট্রন পাই। আমরা জানি প্রোটন এবং নিউট্রনের ভর প্রায় সমান। তো ভরটা হচ্ছে প্রায় সমান কত, তো প্রোটন এবং নিউট্রনের যে মাস সেটা মোটামুটি একই রকম 1.67। নিউট্রনে মনে হয় এখানে 3 আছে আর প্রোটনে 3টা নাই। 10 ইনভার্স 27 কেজি, তাহলে এত কেজি। তো আর ইলেকট্রনের ভর এর চেয়ে 3800 গুণ কম, মানে 1800 গুণ কম, অনেক কম। তার মানে ইলেকট্রন, তো এই জন্য আমরা পড়ছি থিওরিতে, কেমিস্ট্রিতে, যে ইলেকট্রনের ভরটাকে কি করা হয়, সাধারণত নিউক্লিয়াসের ভরের তুলনায় এটাকে হিসাব করা হয় না, এটাকে বাদ দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা যদি একটা পরমাণুর ভর হিসাব করি তাহলে পরমাণুর ভর মূলত কি, তার প্রোটনের ভর বা নিউট্রনের ভর। অর্থাৎ যতগুলো প্রোটন এবং নিউট্রন থাকবে ওই পরমাণুটার ভর হবে তার তত গুণ। তো উদাহরণস্বরূপ সোডিয়ামে যদি সোডিয়ামের ভর সংখ্যা কত আমরা জানি, 23। তাহলে সোডিয়ামের ভিতর ইলেকট্রন এবং প্রোটন মিলে কত আছে, 23টা আছে। তার মানে তার মোট ভর কত হবে, 23 গুণন 1.67 ইন্টু 10 ইনভার্স এত কেজি। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ভরের এই ক্ষুদ্রতম মানটা হচ্ছে একটা প্রোটনের ভর বা একটা নিউট্রনের ভর, বা যদিও প্রোটন এবং নিউট্রনের ভর কি সমান। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তো যে কোনো বস্তুর ভর, যে কোনো আমরা পর্যায় সারণীতে পড়ছি যে ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যাটা মূলত কোত্থেকে আসছে, ভর সংখ্যাটা তার প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যা থেকে
আসছে। তাহলে প্রোটন এবং নিউট্রনের ভরটাই হচ্ছে 1.67 গুণ 10 ইনভার্স 27 কেজি। তাহলে চার্জের ক্ষেত্রে যেরকম চার্জ 1.6 গুণ 10 ইনভার্স 19 কুলম চার্জ, এটা হচ্ছে সবচেয়ে ছোট মান, এর 1 গুণ 2 গুণ 3 গুণ হবে, ঠিক সেই রকম কোনো বস্তুর ভরটাও কি হবে সবসময় 1.67 গুণ 10 ইনভার্স 27 এর কি হবে সরল গণিতকই হবে। যদিও চার্জের ক্ষেত্রে এই মানটার কোনো তারতম্য নাই, একদম ফিক্সড। আর ভরের ক্ষেত্রে প্রোটন এবং নিউট্রনের ক্ষেত্রে এর একটুখানি হেরফের হয়, তো সেটাও খুবই নগণ্য। এটাকে সমান ধরেই সাধারণত কি করা হয়, হিসাব করা হয়। তাহলে ভরের ক্ষেত্রে এই ক্ষুদ্রতম মানটা হচ্ছে কি একটা প্রোটনের ভর বা একটা নিউট্রনের ভর বলা যেতে পারে। তো এটা এটা এই জিনিসটা এমনিতে বলা যেতে পারে। আবার যদি আমরা একদম আইডিয়াল হিসাব করি তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে ক্ষুদ্রতম ভর একটা না, আছে তিনটা। একটা হচ্ছে ইলেকট্রনের ভর, একটা হচ্ছে প্রোটনের ভর, আর একটা হচ্ছে নিউট্রনের ভর। এই তিনটা জিনিসের ভর কিন্তু ফিক্সড। এই তিনটা জিনিসের ভর মিলেই একটা বস্তুর কি হয়, ভর তৈরি হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তিনটা ক্ষুদ্রতম ভর আছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের। আবার যদি এটাকে আরেকটু করি সেক্ষেত্রে বলা যেতে পারে প্রোটনের ভরটাই কি সবচেয়ে ক্ষুদ্রতম ভর। এরপর হচ্ছে যে বর্ষাকালে স্থির বিদ্যুতের পরীক্ষাগুলো কাজ করে না কেন। তো এটা আমরা বইয়ের ভিতরে পড়ার সময়ই দেখেছি যে বর্ষাকালে কি থাকে, তোমার বর্ষাকালে বাতাসের আর্দ্রতা অনেক বেশি থাকে। আর আমরা জানি যে জলীয় বাষ্প বা পানি হচ্ছে কি বিদ্যুৎ সুপরিবাহী না হলেও তারা মোটামুটি কি করতে পারে, বিদ্যুৎ পরিবহন করতে পারে। এখন বিদ্যুৎ যেহেতু তারা পরিবর্তন করতে পারে, এখন স্থির বিদ্যুৎ কোনো একটা বস্তুর মধ্যে যদি স্থির বিদ্যুৎ জমা হয়, কোনো একটা বস্তুর মধ্যে, মনে করো এই বস্তুর মধ্যে স্থির বিদ্যুৎ জমা হয়েছে, তাহলে আশেপাশে যদি জলীয় বাষ্প থাকে তাহলে এই চার্জগুলো খুব সহজেই জলীয় বাষ্প দিয়ে কি হবে, বায়ুতে চলে যাবে এবং ওই বাতাসের মাধ্যমে সেটা কোথায় চলে যাবে, মাটিতে চলে যাবে। এই জন্য স্থির বিদ্যুৎ উৎপন্নই হয় অল্প পরিমাণে, এবং ওইটুকুও যদি বাতাসের মাধ্যমে কোথায় মাটিতে চলে যায়, সেক্ষেত্রে এই জন্য এই পরীক্ষাগুলো কি করে, অনেক কম কাজ করে। কিন্তু তো অনেক সময় বলা হতে পারে, তোমরা মনে করতে পারো তাহলে কারেন্টের পোলের যে চার্জগুলো আছে সেগুলো কেন তোমার ইয়ার সময়, তোমার কি যেন বলে, বর্ষাকালে যখন জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তখন মাটিতে চলে যায় না। তো এখানে জায়গাটা হচ্ছে যে স্থির বিদ্যুতের পরিমাণটা খুবই নগণ্য থাকে, ওই একটুখানি চার্জ। আর পানির বিদ্যুৎ পরিবাহিতাও, জলীয় বাষ্পের বিদ্যুৎ পরিবাহিতাও অতটা বেশি না। পানিতে জলীয় বিদ্যুতের পরিবাহিতা যতখানি বেশি, জলীয় বাষ্পের বিদ্যুৎ পরিবাহিতা আরো কম। সেক্ষেত্রে সে স্থির বিদ্যুতের ওই অল্প একটু চার্জ এটা সে কি করতে পারে, সহজেই বহন করতে পারে, নিজের মধ্যে ক্যারি করতে পারে। কিন্তু বিদ্যুতের পোলের মধ্যে যে এত বিপুল পরিমাণ চার্জ, এইটা পরিবহন করার মতো যথেষ্ট পরিবাহিতা এই জলীয় বাষ্পের মধ্যে নাই। ঠিক আছে, তো এর পরের প্রশ্ন আমরা চলে যাই। দুটো এক আকারের ধাতব গোলককে স্পর্শ না করে তাদের মাঝে সমান এবং বিপরীত চার্জ দিতে পারবে, এটাকে ব্যাখ্যা করো। তাহলে দুটো এক আকারের ধাতব গোলককে আমরা স্পর্শ যদি না করি তাহলে তাদের মাঝে সমান এবং বিপরীত চার্জ দেওয়া যাবে কিনা। তো এটাকে ওই যে তড়িৎ আবেশ প্রক্রিয়া, এটাকে কি করা যাবে, করা যাবে। তাহলে এখানে একটা গোলক আছে আর একটা গোলক এখানে আছে, ঠিক আছে। স্পর্শ না করে আমরা কিভাবে সমান চার্জ দেব? তাহলে আমরা একটা চার্জিত বস্তুকে কোথায়, এর মাঝখানে যদি রেখে দেই, চার্জিত বস্তুকে এখানে যদি আমরা রেখে দেই, তাহলে আমরা জানি যে সে এই বস্তুর চার্জটা হচ্ছে কি পজিটিভ। তাহলে কি হবে, এর এই দিকে নেগেটিভ জমা হবে আর এই দিকে নেগেটিভ জমা হবে। আর এর উল্টা দিকে এটা মোটামুটি দুই ভাগে যদি ভাগ হয়ে যায়, তাহলে অপোজিট দিকে কি হয়ে যাবে, সম পরিমাণ পজিটিভ আর পজিটিভ তৈরি হবে। এবার যদি আমরা কি করি, এইটার এই এর নেগেটিভটাকে আমরা ভূমির সাথে কানেক্ট করে দেব, আর এর পজিটিভটাকে আমরা কি করব, ভূমির সাথে কানেক্ট করে দেব। এরপর যদি এটাকে আমরা সরাই ফেলি, তারপর ভূমির কানেকশন যদি কি করি, তুলে ফেলি, তখন কি হবে, যখন আমরা ভূমিতে কানেক্ট করে দেবো তখন এই ইলেকট্রনগুলো, এই ঋণাত্মক চার্জগুলো কোথায়, মাটিতে চলে আসবে। আর এখানে ঋণাত্মক চার্জ গিয়ে এই ধনাত্মক চার্জগুলো কি করবে, তোমার নিউট্রাল করে ফেলবে। ফলে এখানে এই ঋণাত্মক চার্জটা আর থাকবে না। এরপর যদি আমরা এই কানেকশনগুলো কি করি, সরাই ফেলি, এই কানেকশনগুলোকে যদি আমরা কি করি, সরিয়ে দেই, তখন কি হবে দেখো,
তারপর এই বস্তুটাকেও যদি আমরা কি করি, উঠাই ফেলি, এই বস্তুটাকেও যদি আমরা আর এখানে আর না রেখে এখানে এটাকেও যদি আমরা কি করি, সরাই দেই, তাহলে কি হবে দেখো, এই বস্তুটাতে আর নেগেটিভ চার্জ নাই, তাহলে কি হয়ে গেল, পুরোটাই কি হয়ে গেল, পজিটিভ হয়ে গেল। এই পুরোটাই কি হয়ে গেল, এই পজিটিভ চার্জটা এখন কি করবে, এই পুরো বস্তুতে ছড়িয়ে বেড়াবে, এই পজিটিভ চার্জটা পুরো বস্তুতে কি ছড়াই যাবে। আর এখানে কি হবে, যে একটা এখন এখানেও যদি এই পার্টিশনটা কি করি আমরা সরাই দেই, মানে এটা তো জাস্ট বোঝানোর জন্য পার্টিশনটা দিয়েছিলাম, এই পার্টিশনটা তো আর থাকবে না, তাহলে কি হবে, এই যে নেগেটিভ চার্জটা আছে এখানে পজিটিভ নেগেটিভ, এই অতিরিক্ত নেগেটিভ চার্জটা যেটা ভূমি থেকে আসছিল এটা এখন কি করবে, পুরো পদার্থে ছড়িয়ে যাবে। তাহলে একই পরিমাণ এখানে পজিটিভ চার্জ তৈরি হইলো আর একই পরিমাণ এখানে নেগেটিভ চার্জ তৈরি হলো। তাহলে এই প্রক্রিয়ায় আমরা গোলক দুইটাকে স্পর্শও করলাম না, কিন্তু গোলক দুইটা কি হলো, একই পরিমাণ সমান এবং বিপরীত চার্জে চার্জিত হলো। বিপরীত না হয় আমরা কি করতে পারতাম, একই চার্জেও চার্জিত করতে পারতাম, সেক্ষেত্রে কি করতে হইতো, একই দিকে ভূমিতে কানেকশন করতে হইতো। তো এরপর হচ্ছে, ধারক বা ক্যাপাসিটরকে যদি একটা পাত্রের সাথে তুলনা করা যায়, তাহলে বিভবকে কিসের সাথে তুলনা করব? তাহলে বিভবকে তুলনা করা যেতে পারে তোমার উচ্চতার উপর, বিভবকে তুলনা করা যেতে পারে কিসের উপর, উচ্চতার সাথে। কিভাবে আমরা দেখি, যে একটা পাত্র যদি এরকম হয়, দেখো হিসাবটাকে আমরা যদি এইভাবে দেখি, তাহলে এখানে আমরা যত বেশি কি করব, এখানে পানি দেব, যত বেশি কি করব, পানি এই পদার্থের মধ্যে যত বেশি কি করে দেব, এই পাত্রের মধ্যে যত বেশি পানি দেব, এর হাইট কি হবে, তত বেশি বাড়বে। ঠিক আছে, হাইট তত বেশি বাড়বে, অর্থাৎ তত বেশি কি হবে, এখানে বিভব শক্তি সঞ্চিত হবে। আমরা জানি যে পানির হাইট যত বেশি হয় ভূমির সাপেক্ষে তার বিভব শক্তিটা কি হয়, তত বেশি হয়। ঠিক আছে, তাহলে এই পাত্রটা যত বেশি চওড়া হবে, অর্থাৎ পাত্রের ধারণ ক্ষমতা যত বেশি হবে, এই তোমার এমজিএইচ, এই এইচ এর মান একক পরিমাণ উঁচু, অর্থাৎ এই পানির উচ্চতা একক পরিমাণ করতে গেলে তত বেশি কি হবে, একটা নির্দিষ্ট পরিমাণ উচ্চতায় যদি আমরা পানিকে তুলতে চাই, তাহলে পাত্রের ধারণ ক্ষমতা যত বেশি হবে তত বেশি পানি কি করতে হবে, পাত্রে দিতে হবে। যেমন একটা ছোট পাত্র যদি হইতো, মনে করো এই পাত্রটা কি একটু তুলনামূলক কি একটু চিকন পাত্র, এই পাত্রটা, এখানে যদি আমরা কি করি, এই সেম এইচ পরিমাণ পানির হাইট কি করতে চাই, বাড়াইতে চাই, তাহলে এখানে কিন্তু অনেক কম পানি দিতে হবে, তার মানে এই পাত্রের ধারণ ক্ষমতা কম। আর এই পাত্রটা বড়, এটাতে যদি আমরা কি করতে পারি, একই পরিমাণ এইচ উচ্চতায় পানি তুলতে চাই, তাহলে এখানে কি হবে, অনেক বেশি পানি দিতে হবে। এরপর যখন আমরা এখানে যদি পানির প্রবাহ পেতে চাই, তাহলে আমরা কিন্তু একই একই এখানেও একই পরিমাণ হাইট আছে, এখানেও একই পরিমাণ হাইট আছে পানির। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমরা কি পাবো, বেশি পানি প্রবাহ পাবো। কেন, কারণ এখানে অনেক বেশি পানি আছে, আর এখানে কি আছে, পানি অনেক কম আছে, তো সহজে পানি কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, যদিও হাইট একই। ঠিক একই হবে ক্যাপাসিটর যখন আমরা পড়ছিলাম, তখন আমরা পড়ছি যে ক্যাপাসিটরের দুই পাতের বিভব পার্থক্য, এখানে যেমন হাইট ওখানে সেরকম আছে বিভব পার্থক্য। ক্যাপাসিটরের একই পরিমাণ বিভব পার্থক্য বাড়ানোর জন্য, একই পরিমাণ বিভব পার্থক্য, এখানেও দুইটা ক্যাপাসিটর, এটা একটা ক্যাপাসিটর মনে করি, এটা একটা ক্যাপাসিটর, দুইটারই 1 ভোল্ট বাড়ানোর জন্য, যার কি হবে, যেটাতে বেশি চার্জ লাগবে তার চার্জ ধারণ ক্ষমতা কি বেশি, আর যেটাতে 1 ভোল্ট বাড়ানোর জন্য চার্জ লাগবে কি কিউবের পরিমাণ কম লাগবে, সেটা তার ধারণ ক্ষমতা কি কম। একইভাবে যখন আমরা প্রবাহ পেতে চাও, চার্জের প্রবাহ, তখন দেখা যাবে যার ধারণ ক্ষমতা বেশি, অর্থাৎ ওই 1 ভোল্ট শেষ হইতে 1 ভোল্ট বিভব পার্থক্য কমে যেতে যেতে এখানে অনেক বেশি চার্জের প্রবাহ পাবো। তার কারণ কি, 1 ভোল্ট বাড়াইতে এখানে অনেক বেশি চার্জ দিতে হয়েছে, এরকম যেরকম এখানে যেমন অনেক বেশি পানি দিতে হয়েছে, তাহলে পানি বেরও হবে কি অনেক বেশি। আর এখানে যেহেতু ধারণ ক্ষমতা এর ধারকত্ব কম, অর্থাৎ 1 ভোল্ট বাড়ানো, 1 ভোল্ট বিভব পার্থক্য বাড়ানোর জন্য চার্জের মান অনেক বেশি কম দিতে হয়েছে, সেক্ষেত্রে ওই 1 ভোল্ট কমানোর জন্য আবার চার্জের পাল্টা ফ্লো কি হবে, কম হবে। তো এইভাবে আমরা কি করতে পারি, একটা ক্যাপাসিটরকে যদি একটা পাত্রের সাথে তুলনা করি, তাহলে ক্যাপাসিটরের যে বিভব আছে সেটাকে আমরা পানির পাত্রের উচ্চতার সাথে তুলনা করতে পারি। এরপর হচ্ছে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব শূন্য কিন্তু তড়িৎ ক্ষেত্র শূন্য নয়, এটি কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। এটা একটা সার্কেলের ক্ষেত্রে এটা সম্ভব। একটা সার্কেলে সাধারণত যেটা হয়, একটা সার্কেলের তোমার সার্কেলের ভিতরের যে কোনো পয়েন্টে তো বিভব সমান হয়। একটা সার্কেলে একটা এরকম যদি একটা সার্কেল থাকে,
ওই সার্কেলের ভিতরের যে কোনো পয়েন্টে বিভবের মান কি হয়, সমান থাকে, কিন্তু তড়িৎ ক্ষেত্রের মান কি থাকে না, সমান থাকে না। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের মান ভিন্ন ভিন্ন থাকে। তো এরপর হচ্ছে এরপর তাহলে এর পরের প্রশ্নটা হচ্ছে, পরমাণুর গঠনের ভিত্তিতে কোনো বস্তুর আহিত হওয়ার ঘটনা ব্যাখ্যা করো। এটা আমরা পড়ছি যে পরমাণুর গঠনের ভিত্তিতে আহিত হওয়ার ঘটনাটা হচ্ছে কি, যখন একটা পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো, এই শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে, এই ইলেকট্রনগুলো যদি কখনো বাইরে যায়, বের হয়ে যায়, এই কক্ষপথ থেকে বের হয়ে যায়, তখন সেটা কি হয়, পজিটিভ চার্জে চার্জিত হয়। আবার বাইরে থেকে যখন এই কক্ষপথে নতুন ইলেকট্রন যুক্ত হয়, তখন সেটা নেগেটিভ চার্জে চার্জিত হয়। তো এইভাবে আমরা কি করতে পারি, পরমাণুর গঠনটা আগে বর্ণনা করব। এর কেন্দ্র থেকে প্রোটন নিউক্লিয়াস, কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে সেখানে প্রোটন নিউট্রন থাকে, এবং বাইরের কক্ষপথে থাকে ইলেকট্রন। এই বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন কখনো বের হয়, কখনো আসে। তো এটা কেমিস্ট্রিতে তো পড়ছো, এটা আরো ভালোভাবে তোমরা। তো এর পরের অংশটা আমরা প্রশ্নটা দিয়ে আমরা দেখি যে কোন বস্তুকে ঘর্ষণ পদ্ধতিতে কিভাবে আহিত করা যায় বর্ণনা করো। তাহলে যখন একটা বস্তুর সাথে আরেকটা বস্তুকে ঘর্ষণ করা হয়, তখন যে বস্তুর ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি, সে কি করে, অন্য বস্তু থেকে কিছু ইলেকট্রন ছিনিয়ে নেয়। যার ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি, সে অন্য বস্তু থেকে ইলেকট্রন ছিনিয়ে নেয়, এবং এই ছিনিয়ে ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যে শক্তি প্রয়োজন, মানে ইলেকট্রন তো একজনের কক্ষপথ থেকে বের হয়ে আরেকজনের কক্ষপথে যাবে, তো এটার জন্য ডেফিনেটলি কি দেখবে, কিছু শক্তি প্রয়োজন হবে। ইলেকট্রনকে শক্তি গ্রহণ না করলে সে কক্ষপথ থেকে বের হতে পারে না। তাহলে এই শক্তিটা যোগাবে কে, এই ঘর্ষণের কারণে যে তাপ শক্তি উৎপন্ন হয়। আমরা বল অধ্যায়ে পড়েছি, যখন কোনো ঘর্ষণ তৈরি হয় কোথাও, তখন সেখানে কি হয়, তাপ হয়, মেনলি তাপ শক্তি উৎপন্ন হয়। এই ঘর্ষণের ফলে উৎপন্ন যে তাপ শক্তি, এটা ইলেকট্রনটা গ্রহণ করে, এবং ইলেকট্রনটা উত্তেজিত হয়ে কক্ষপথ থেকে বের হয়ে অন্য বস্তুটাতে চলে যায়। তার কারণ ওই বস্তুর ইলেকট্রনের প্রতি আসক্তিটা বেশি, তখন সে ওই বস্তুতে চলে যায়। ঠিক আছে, এরপর হচ্ছে তড়িৎ আবেশ কি। তড়িৎ আবেশ আমরা জানি, তড়িৎ আবেশ হচ্ছে একটা বস্তুকে স্পর্শ না করেই, যেমন এই বস্তুটা যদি আহিত থাকে, তার পাশে আরেকটা বস্তু আছে অনাহিত, যার কোনো চার্জ নেই, এই অনাহিত বস্তুটাকে একটা আহিত বস্তুর পাশে নিয়ে আসলে সেই বস্তুটাও কি হয়, চার্জিত হয়। কিভাবে চার্জিত হয়, কারণ আমরা জানি বিপরীত চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তো চার্জিত বস্তুর অচার্জিত বস্তুর যেই দিকে থাকে, সেই দিকে বিপরীত চার্জ কি হয়, জমা হয়। এটা যদি পজিটিভ হয়, তাহলে নেগেটিভ চার্জগুলো এইদিকে জমা হয়, আর পজিটিভ চার্জগুলো তার উল্টা দিকে জমা হয়। তাহলে যতক্ষণ এই বস্তুটা পাশে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই বস্তুর এই অংশ নেগেটিভ, এই অংশ পজিটিভ থাকবে। এই যে একটা একটা চার্জিত বস্তুর জাস্ট পাশে থেকেই কি হইলো, আর একটা বস্তু আংশিক চার্জিত হইলো কিছু সময়ের জন্য। এই যে পদ্ধতি, এটাকেই, এই প্রক্রিয়াটাকে বলা হয় তড়িৎ আবেশ। ঠিক আছে, তাহলে একটা বস্তুকে স্পর্শ না করেই আর একটা চার্জিত বস্তু দিয়ে তাকে সাময়িকভাবে চার্জিত করার প্রক্রিয়াটাকে বলা হয় তড়িৎ আবেশ। এবং এটাকে ব্যবহার করে এটাকে পার্মানেন্টলিও কি করা যায়, আবেশিত করা যায়, অর্থাৎ চার্জিত করা যায়। কিভাবে, এই যে কোনো একটা অংশকে কি করতে হবে, পৃথিবীর সাথে বা মাটির সাথে কানেক্ট করে দিতে হবে, এটা আমরা দেখছি। তো এর পরের অংশটা আছে আবেশী আধান এবং আবিষ্ট আধান বলতে কি বোঝায়। তো এইখানে এই যে আমরা দেখলাম যে তড়িৎ আবেশের ক্ষেত্রে একটা চার্জিত বস্তু থাকে, আর সে অন্য একটা অচার্জিতকে চার্জিত করে। তাহলে যেটা চার্জিত অন্যের মধ্যে চার্জ তৈরি করে, সেই জিনিসটা হচ্ছে আবেশী আধান। তাহলে এইটা হচ্ছে কি, এই যে এইটা যে আগে থেকেই চার্জিত ছিল, সেই বস্তুর আধানটাকে বলা হয়েছে আবেশী আধান। সেই বস্তুর আধানটাকে বলা হচ্ছে কি, আবেশী আধান। আর ওই চার্জিত বস্তুর ফলে অচার্জিত বস্তুতে যে আধান তৈরি হইল বা যে চার্জ তৈরি হইল, সেই আধান বা চার্জটাকে বলা হবে কি, আবিষ্ট আধান বা আবিষ্ট চার্জ। তো আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। এরপর হচ্ছে কোনো বস্তুকে আবেশ পদ্ধতিতে কিভাবে আহিত করা যায়, এটা নিয়ে অনেক কথা হইলো, আমি আর এটা নিয়ে কথা বলতেছি না। একটি স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের গঠন বর্ণনা করো, সেটা বইয়ে দেওয়া আছে, তোমরা দেখে নিবা। একটি স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রকে কিভাবে ধনাত্মক আধানে আহিত করা যায়। তো ধনাত্মক আধানে আহিত করার ওয়ে হচ্ছে, কাজকে তোমার সিল্কের কাপড় দিয়ে ঘষতে হবে, তার ফলে কি হবে, এই কাজ ধনাত্মক চার্জে চার্জিত হবে। তারপর সেই কাজকে যদি আমরা তড়িৎবীক্ষণ যন্ত্রের যে
গোলক ইয়া আছে, শক্তি আছে, এটা যদি স্পর্শ করি তাহলে ওখান থেকে কিছু পজিটিভ চার্জ কোথায় চলে যাবে, তড়িৎবীক্ষণ যন্ত্রে চলে যাবে। তাহলে এইভাবে সেটা কি হবে, ধনাত্মক চার্জে চার্জিত হবে। এরপর আছে একটি স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে কিভাবে কোনো আহিত বস্তুর আধানের প্রকৃতি নির্ণয় করা যায়। তাহলে আগে তড়িৎবীক্ষণ যন্ত্রকে এটা করার জন্য তড়িৎবীক্ষণ যন্ত্রকে আগে কি করতে হবে, একটা জানা চার্জে চার্জিত করতে হবে, একটা জানা চার্জে চার্জিত করতে হবে। জানা চার্জ সেটা হচ্ছে পজিটিভ হইতে পারে, সেটা নেগেটিভ হইতে পারে। মনে করি জানা চার্জটা কি পজিটিভ, আমরা এটা হচ্ছে জানা চার্জ। এরপর ওই বস্তুটাকে চাকতির কাছে নিয়ে আসতে হবে। এরপর তাহলে যদি দেখি যে তড়িৎবীক্ষণ যন্ত্রের সোনার পাতের মাঝখানে গ্যাপ বেড়ে গেছে, তখন বুঝবো যে দুইটারই আধান কি সেম, দুইটারই আধান কি সেম, তাহলে অর্থাৎ অজানাটাও কি পজিটিভ হবে। এবং যদি গ্যাপ কমে যায় তাহলে বুঝবো বিপরীত, তাহলে সেটা হয়ে যাবে কি, তাহলে জানা তড়িৎবীক্ষণ যন্ত্রের জানা চার্জ পজিটিভ ছিল, তাহলে অজানাটা হচ্ছে নেগেটিভ। এবার তড়িৎবীক্ষণ যন্ত্রকে যদি আমরা নেগেটিভ চার্জে চার্জ দিতে করি, কথার কথা, এবার যদি ওই অজানা বস্তুটাকে তড়িৎবীক্ষণ যন্ত্রের কাছে আনার ফলে তার গ্যাপ কি হয়, এবার বেড়ে যায়, তার গ্যাপ যদি এবার কি হয় বেড়ে যায়, তাহলে বুঝবো দুইটাই সেম চার্জে চার্জ দিতে, অর্থাৎ কি সেটা হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত। আবার যদি কি হয় গ্যাপ কমে যায়, তাহলে বুঝবো বিপরীত চার্জে চার্জিত। তার মানে এখানে একটা কমন একটা কথা আমরা মনে রাখতে পারি, যে যদি তড়িৎবীক্ষণ যন্ত্রের চার্জ আমাদের জানা আছে, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, যদি অজানা বস্তু তার কাছে নিয়ে আসার ফলে গ্যাপ বেড়ে যায়, তাহলে দুইটা বস্তুরই চার্জ একই। আর যদি গ্যাপ কমে যায় তাহলে বুঝতে হবে দুইটা বস্তুর চার্জ ভিন্ন, অর্থাৎ তড়িৎবীক্ষণ যন্ত্রে আমরা যে জানা চার্জ দিয়েছি, অজানা বস্তুটাতে তার বিপরীত চার্জ হবে। তো এর পরের প্রশ্নটা হচ্ছে যে দুটি আধানের মধ্যবর্তী তড়িৎ বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো মেনলি আমরা এই সূত্রটা দেখলেই বুঝতে পারবো, এফ প্রপোর্শনাল কে কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার। এটা প্রপোর্শনাল না, এফ সমান, এটা কি হবে সমান। তো নির্ভর করে কার উপর, চার্জের গুণফলের উপর। এক নম্বর হচ্ছে চার্জের গুণফল, দুই নম্বর হচ্ছে দূরত্ব। এক নম্বর হচ্ছে কি চার্জের গুণফল, দুই নম্বর হচ্ছে চার্জের মধ্যবর্তী দূরত্ব। তো আর একটা আছে তিন নম্বর, সেটা হচ্ছে কে। এই কে বলা হচ্ছে মাধ্যমের প্রকৃতি, অর্থাৎ একটা সব মাধ্যমের মধ্যে এটাকে বলা হয় মাধ্যমের প্রকৃতি। এটাকে আমরা কি বলবো, তিন নম্বর হচ্ছে মাধ্যমের প্রকৃতি। তো মাধ্যমের প্রকৃতি জিনিসটা কি, যে সব মাধ্যমের মধ্য দিয়েই চার্জগুলো একইভাবে নিজেকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে না। বায়ুতে যেরকম আকর্ষণ বিকর্ষণ কাজ করে, পানিতে সেরকম করে না, বা অন্যান্য আমরা যে চুম্বকের ক্ষেত্রে যদি বলি, দুইটা চুম্বক যদি আমরা ফাঁকা জায়গায় রাখি, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ কাজ করবে, এদের মাঝখানে যদি একটা কাঠ বা একটা কাপড় বা অন্য কোনো কিছু রাখি, আমরা দেখি কাঠ কাঠ রাখলেও কিন্তু কি করে, তারা আকর্ষণ করে। যদি কাঠের পুরুত্ব অনেক বেশি হয় সেক্ষেত্রে হয়তো বা করে না, কিন্তু পাতলা কাঠ রেখে দেখবা, একটা পাতলা কাঠের দুই পাশে দুইটা চুম্বক রেখে দিবা, দেখবা যে একজন আরেকজনকে আকর্ষণ বা বিকর্ষণ করতেছে, সেক্ষেত্রে পরিমাণটা একটু কম হবে। এইটাকেই বলা হচ্ছে মাধ্যমের প্রকৃতি। তোমার মাথায় রাখতে হবে যে মহাকর্ষ বলের ক্ষেত্রে মাধ্যমের কোনো প্রভাব নাই, কিন্তু এই যে তোমার তড়িৎ চুম্বক বল যেটা আছে, তাড়িৎ চুম্বক বল, অর্থাৎ এখানে এটা হচ্ছে দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বল, এটা মূলত কি বৈদ্যুতিক বল। তো এই বৈদ্যুতিক বলটা হচ্ছে কি মাধ্যমের উপর নির্ভর করে, এই জন্য এটাকে বলেছে মাধ্যমের প্রকৃতি। এই কে এর মান মূলত ভিন্ন ভিন্ন মাধ্যমের জন্য কি হয়, ভিন্ন ভিন্ন হয়। শূন্য মাধ্যমের জন্য কে এর মান আমরা জানি 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, এটা ঠিক আছে, এটা শূন্য মাধ্যমের জন্য। কিন্তু অন্যান্য মাধ্যমের জন্য এই মানটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়, ঠিক আছে। তো এই তিনটা জিনিসের উপর চার্জের মান মেইনলি নির্ভর করে। তো এর পরের প্রশ্নে আমরা যাই, এগুলো হচ্ছে গাণিতিক প্রশ্ন। গাণিতিক প্রশ্নে বলা আছে যে 4 কুলম্ব এবং -1 কুলম্ব চার্জ 1 মিটার দূরে রাখা আছে। চার্জ দুটির সংযুক্ত রেখার কোথায় তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। তো তড়িৎ ক্ষেত্র কোথায় শূন্য হবে, তো এই অঙ্কগুলো আমি বইয়ে
কিভাবে করতে হয় সেটা দেখাই দিয়েছি। এবার যদি আমরা প্র্যাকটিক্যালি এই অঙ্কটা করি তাহলে আশা করি তোমরা বুঝতে পারবা। সো আমরা মনে করি যে এই একটা রেখা, এই রেখাটার দৈর্ঘ্য হচ্ছে কত, 1 মিটার। এটা হচ্ছে কয় মিটার, 1 মিটার। এই দিকে একটা চার্জ আছে, এই চার্জটা কত, 0.4 মিটার। এই চার্জটা কয় কুলম, এটা হচ্ছে 4 কুলম। আর এই এখানে যে চার্জটা আছে সেটা হচ্ছে কত, -1 কুলম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কত, -1 কুলম, আর এটা হচ্ছে +4 কুলম। আর এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে 1 মিটার। মধ্যবর্তী ডিস্টেন্স কত, 1 মিটার। তো আমরা এর আগে বলেছি যে যদি একই চার্জ থাকে, একই ধর্মী চার্জ থাকে, এটা এদিকেটাও পজিটিভ, এদিকেটাও পজিটিভ, এদিকেটাও নেগেটিভ, অথবা এদিকেটাও নেগেটিভ, দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ, সেক্ষেত্রে এদের মাঝখানে কোনো এক জায়গায় কি হবে, নিরপেক্ষ বিন্দু তৈরি হবে। কিন্তু যদি একদিকে পজিটিভ থাকে আর একদিকে নেগেটিভ চার্জ থাকে, ভিন্ন ভিন্ন চার্জ থাকে, তাহলে যে চার্জটা পরিমাণে কম হবে সেই চার্জ থেকে বাইরের দিকে মেইনলি কি হবে, কোনো এক জায়গায় নিরপেক্ষ বিন্দু তৈরি হবে। এটা কেন তৈরি হবে সেটা বই পড়ানোর সময় আমি বিস্তারিত আলোচনা করেছি। মনে করি এই বিন্দুতে কি হবে, নিরপেক্ষ বিন্দু তৈরি হবে। এটা মনে করি এ বিন্দুতে কি হবে, নিরপেক্ষ বিন্দু তৈরি হবে। সেটা হচ্ছে ছোট চার্জ, যেহেতু 1 কুলম, ঠিক আছে, এটাকে কম চার্জ আছে, এটা 1, আর এটা হচ্ছে কি 4, তাহলে এটা কম। এখানে প্লাস মাইনাস হিসাব করে না, এটা যদি -5 হইতো তাহলে এটাই বড় হইতো। যদিও -5 সংখ্যাটা প্লাস, মানে মানে এখানে মেন বিষয়টা আছে যার সংখ্যাগত মান ছোট সেটা, ঠিক আছে, সংখ্যাগত মান ছোট। এটা যদি -5 হইতো তাহলে এটা কিন্তু মেইনলি কি ছোট, তখন হয়তো বা মনে করতে যে তাহলে এই দিকে কিনা, না, তখনও +4 দিকেই, মানে প্লাস মাইনাস হিসাব না করে শুধুমাত্র চার্জের পরিমাণটুকু যার কম আছে সেটা থেকে বাইরের দিকে কি হবে। তাহলে এখানে -1, তাহলে 1 কুলম মাত্র আছে, তাহলে ওটা থেকে ডান দিকে এখানে তৈরি হবে। ঠিক আছে, তাহলে সেটা আমরা ধরে নেব যে মনে করি এখান থেকে কত, x দূরত্বে এ বিন্দুতে কি হবে, প্রাবল্য 0 হবে। তাহলে এই প্রাবল্য, আর তাহলে আমরা কি করি, তাহলে এ বিন্দুতে দুইটার প্রাবল্য কি হবে, সমান হবে এবং বিপরীতমুখী হবে, সমান হবে এবং বিপরীতমুখী হবে। কেন, তার কারণ এ কি করবে, ওকে এইদিকে আকর্ষণ করবে। তখন এখানে প্রাবল্য মাপার জন্য এখানে সবসময় আমরা কি +1 কুলম প্রাধানী রাখি। তাহলে এটা আকর্ষণ করবে আর এটা কি করবে, বিকর্ষণ করবে। তো আকর্ষণ বিকর্ষণ মিলে এখানে ব্যালেন্স হয়ে 0 হয়ে যাবে। তো আমরা যদি এর জন্য তীব্রতাটাকে 1 ধরি, প্রাবল্যকে 1 ধরি, আর এর জন্য যদি প্রাবল্যকে কি E2 ধরি, তাহলে আমরা বলতে পারবো যে কি E1 সমান E2। তাহলে এখানে একটা একটা দুইটাই ডেফিনেটলি ভিন্ন ভিন্ন দিকে হবে। তো E1 সমান আমরা জানি যে Q1 ডিভাইডেড বাই কি R1 স্কয়ার। আর তাহলে এই যে এই চার্জের জন্য এই এই বিন্দুতে কি প্রাবল্য এটা। আবার এখানে যে 1 কুলম চার্জ আছে Q2, যদি আমরা এটাকে ধরি Q2, তাহলে Q2 এর জন্য এটা হচ্ছে Q1, তাহলে Q1 এর জন্য এই বিন্দুতে প্রাবল্য কত হবে, আমরা সূত্র জানি Q2 ডিভাইড বাই R2 স্কয়ার। তাহলে আমরা প্রাবল্যের সূত্র জানি, এটা Q/R স্কয়ার। তাহলে এই চার্জকে Q1 ধরছি, এই চার্জকে Q2 ধরছি, তাহলে সেই হিসেবে প্রাবল্যগুলো এরকম হবে। এখন আমরা জানি এখানে কি K আর K এর মান সেম। এরপর যদি আমরা কি করি, উভয় দিকে মানগুলো আগে বসাই দিই, তাহলে 4 ডিভাইডেড বাই, এখন R1 এর মান কত হবে, এখানে R1 এর মান কত, R1 এর মান কত, এই যে এইটুকু ডিস্টেন্স 1 মিটার দেওয়া আছে, এই পর্যন্ত কয় মিটার, 1 মিটার, আর এইটুকুকে আমরা x ধরেছি। তাহলে টোটাল এই যে এ বিন্দু থেকে 4 কুলম চার্জের টোটাল ডিস্টেন্স হবে কত, 1 প্লাস x তার উপরে কি স্কয়ার সমান, আর Q2 এর মান কত, -1। তো এখানে আমরা মাইনাস প্লাস গুলো বাদ দিয়ে হিসাব করবো, তার কারণ আমরা মাইনাসটাকে হিসাব করেই, মানে মেইন জিনিসটা হচ্ছে এরকম, E1 মাইনাস E2 সমান 0। তো এটাকে আমরা এইদিকে নিয়ে আসছি, তখন মাইনাসটা এর মধ্যে অলরেডি কি ইনক্লুডেড হয়ে গেছে, হিসাব হয়ে গেছে। এই জন্য আমরা জাস্ট প্লাস দিয়ে হিসাব করবো মানটা। আর তাহলে ই, আর এটা হচ্ছে আর মানে কি এক্স স্কোয়ার, আর মানে কি এক্স স্কোয়ার, তার মানে এটা এই Q2 থেকে এই বিন্দুর ডিস্টেন্স আমরা এক্স ধরেছিলাম। তাহলে এবার দুই দিকেই আমরা কি করবো, হিসাবের সুবিধার্থে
বর্গ করে দেবো, ঠিক আছে? দুই দিকে বর্গ করে দিলে এরপর যে মানটা আসবে সেটাই মূলত আমাদের কি হবে, অ্যান্সার হবে। তো এটা যদি আমরা হিসাব করতে চাই তাহলে এখানে দেখো এই মানটা কত হবে, 2 এর উপর 4 এর উপর রুট করলে হবে 2 ডিভাইড বাই 1 প্লাস এক্স হবে, রুট আর স্কোয়ার কেটে যাবে, আর এদিকে হবে 1 ডিভাইডেড বাই শুধু এক্স, রুট করেছে তাহলে এক্স আর রুট কেটে যাবে। তাহলে এবারে যদি আমরা আর গুণ করি তাহলে হবে টোয়াইস এক্স সমান 1 প্লাস এক্স। এরপর এক্স কে যদি এইদিকে নিয়ে আসি আমরা তাহলে টোয়াইস এক্স মাইনাস এক্স সমান হচ্ছে 1 ডিভাইড, তারপর হচ্ছে কত এখানে এক্স সমান 1, তাহলে 1 মিটার দূরে, তাহলে কত হবে 1 মিটার দূরেই তোমার নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তাহলে এটা হবে কোথায়, চার্জ দুটি সংযুক্ত রেখার কোথায়, তাহলে যে 1 কুলম যে চার্জ আছে 1 কুলম চার্জের 1 কুলম চার্জ থেকে বাইরের দিকে আরো 1 মিটার দূরে কি হবে, প্রাবল্য সমান হবে। এরপরের অঙ্কটা আমরা দেখি। তো এরপরের অঙ্কটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন বৈদ্যুতিক বলের কারণে একটি প্রোটনকে ঘিরে ঘুরতে থাকে। ইলেকট্রনের ভর হচ্ছে এত এবং প্রোটনের ভর হচ্ছে এত। এরপর হচ্ছে এই ভরের কারণে তাদের ভেতরে নিশ্চয়ই একটি মহাকর্ষ বলও আছে। দুটি বলের ভেতর কোন বলটি বড় এবং কত বড় হবে? তো এখানে দেখতেই পাচ্ছ এখানে কোন বলটা বেশি হবে সেটা আমরা সহজেই অ্যানালাইজ করতে পারবো। আমরা মনে করি এটা এফ সি হিসাব করি আগে, এফ সি সমান হচ্ছে কে ইন্টু কিউ ওয়ান, কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার, মানে ব্যাসার্ধ। আর এফ যেটা মহাকর্ষ বল এফ জি ধরে নেই আমরা, জি ইন্টু এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। আমরা যদি এখানে হিসাব করি দেখো কে এর মান হচ্ছে এখানে 9 গুণন 10 পাওয়ার 9, আর চার্জের মান কত, চার্জের মান হচ্ছে 1.6 গুণন 10 পাওয়ার 19, এবং দুইটারই চার্জ যেহেতু সেম এই জন্য আমরা কি করলাম স্কোয়ার দিলাম। আমরা এখানে আকর্ষণ বল পজিটিভ নেগেটিভ আমরা হিসাব করতেছি না। আর তাদের মধ্যেকার যে আহ, তার যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মনে করো আর এটার মান আমাদের জানা নাই। আর এখানে কি হবে, এখানে আমরা জানি 6.67 ইন্টু 10 ইনভার্স 11 গুণন এম ওয়ান এর মান কত দেওয়া আছে, এটা হচ্ছে 9.11 গুণন 10 পাওয়ার মাইনাস 31 গুণন, এটা আমি উপরে লিখতেছি 1.67 গুণন ইনভার্স মাইনাস 27, আর আরটা তো সেম। তাহলে এখন দেখো এই আর স্কোয়ার উভয় দিকে এখানে মান সমান, আমরা দেখতে পাইতেছি যে এখানে কে এর মানটা কি, জি এর মানের চেয়ে অনেক বেশি, জি এর মান -11 আর কে এর মান কি 10 পাওয়ার 9, অনেক বেশি। একইভাবে চার্জের মানের ক্ষেত্রেও দেখো চার্জের মান -19, আর এখানে ভরের মান এটা -27 আর এটা -31, তাহলে এই মানটাও কি অনেক কম। তাহলে এখানে ধ্রুবকের মানও ডিস্টেন্স দুইটাই সমান, ইলেকট্রন এবং প্রোটনের মধ্যবর্তী ডিস্টেন্স তো সমান, কিন্তু ধ্রুবকের মান অনেক গুণ বেশি। একইভাবে চার্জের মানও কি তাদের ভরের চেয়ে কি অনেক বেশি। সেক্ষেত্রে দুই দিক থেকেই বোঝা যাচ্ছে যে তাদের যে ইলেকট্রন বল তাদের মধ্যে যে আকর্ষণ বৈদ্যুতিক আকর্ষণ বল সেটা অনেক বেশি হবে, একটু বেশি না, সেটা অনেক বেশি। এটা বুঝতে পারছো সংখ্যাটা অনেক বেশি, 10 পাওয়ার 9 কোথায় আর 10 ইনভার্স 11 কোথায়। আর এখানে আবার 19-এর এখানে আবার 19 আর ওখানে আবার -27 আর 31, তাহলে এটা আরো ছোট। তাহলে বোঝা যাচ্ছে এফ জি এটা যে মহাকর্ষ বল এটা অনেক কম, এটা খুবই সামান্য, কিন্তু বৈদ্যুতিক বলটা অনেক বেশি। এবং এইটাকে যদি আমরা একটাকে আরেকটা দিয়ে ভাগ করি তাহলে এটা আমরা পাবো এটা খুব সম্ভবত 10 পাওয়ার 36 গুণ বেশি হবে। এটার চেয়ে এটা হবে 10 পাওয়ার 36 গুণ বেশি হবে। এটা হিসাব তোমরা ক্যালকুলেটরে টিপলেই বুঝতে পারো, আমি আর হিসাব করতেছি না। এখানে আর আর কাটা যাবে, দুইটাকে যদি আমরা অনুপাত করি তো এটার নিচে, তাহলে এই জিনিসটার নিচে আমরা কোনটাকে লিখবো, এই জিনিসটা লিখে দিব 6.67 গুণন 10 ইনভার্স 11 ইন্টু 9.11 ইন্টু 10 ইনভার্স -31 গুণন 1.67 গুণন 10 পাওয়ার -27। এই যে পুরো জিনিসটা আসলো, এই জিনিসটাকে ক্যালকুলেটরে যদি তোমরা বসিয়ে দাও
শুধু ওইটা না। এইটা এই মানটাকে যদি তোমার কি ক্যালকুলেটরে বসিয়ে দাও, তাহলে কি হবে, দেখা যাবে 10^36 এত আসবে। এটা আমরা মৌলিক বলের তুলনাগুলোতে পড়ছি, ঠিক আছে। তো এরপর দেখো, এক নং 1 নম্বর প্রশ্নের চার্জ দুটির মধ্যে তড়িৎ ক্ষেত্র বলগুলো এঁকে দেখাও। তো 1 নম্বর প্রশ্ন ছিল একটা ছোট চার্জ ছিল, এটা -1, আর একটা বড় চার্জ ছিল কত, +4। তাহলে এখানে যদি আমরা তড়িৎ বল রেখাগুলো আঁকি, তাহলে আমরা জানি যে এটা -1, এটা +4। তাহলে পজিটিভ চার্জ থেকে তড়িৎ বল রেখাগুলো নেগেটিভের দিকে যায়। তাহলে এখানে অল্প কিছু চার্জ কি করবে, প্রবেশ করবে, আর অনেকগুলো চার্জ এখানে যেহেতু তড়িৎ বল রেখা ছোট, যেটা ছোট চার্জ তার তড়িৎ বল রেখা কি হয়, কম হয়, তার তড়িৎ বল রেখা সাধারণত কম হয়, এরকম হবে। আর এটাতে কি থাকবে, অনেক এক্সট্রা থাকবে, এইভাবে একটা সোজা যায়, তারপরে এরকম কি অনেকগুলো এক্সট্রা থাকবে, এবং প্রত্যেকটাই বাইরের দিকে। এখানে এক্সট্রা কেন থাকবে, তখন এখানে চার্জ বেশি, বল রেখা কি বেশি, সবগুলোই দ্বিতীয় যে -1 কুলম্ব চার্জ আছে সেটার মধ্যে সবগুলো প্রবেশ করতে পারবে না, ঠিক আছে। তো এটা হবে কি তোমার এটার তড়িৎ বল রেখা। তো এরপর যদি আমরা পরের প্রশ্নে যাই, পরের প্রশ্ন আছে 10.15 যেটা আছে, এই চিত্রটিতে চার্জের জন্য সমবিভব রেখা দেখানো হয়েছে, সেখান থেকে তুমি তড়িৎ ক্ষেত্র দেখাও। 10.15 চিত্রটিতে চার্জের জন্য সমবিভব রেখা দেখানো হয়েছে, সেখান থেকে তুমি তড়িৎ ক্ষেত্র দেখাও। তো সমবিভব কিভাবে দেখানো হয়েছে, আমরা দেখছি যে দুইটা দুইটা বিপরীতধর্মী চার্জ যখন পাশাপাশি থাকে, তখন এই দুইটার মাঝখানে কি থাকে, একটা জোন থাকে, যে দুইটা মেইনলি কি হয় এখানে বিভবটা কি থাকে, সমান থাকে। তো তুমি সেখানে তড়িৎ ক্ষেত্র দেখো, এখানে তড়িৎ ক্ষেত্র তাহলে কি হবে, আমরা জানি যে তড়িৎ ক্ষেত্রের মানও দেখানো আছে। এইদিকে এখান থেকে তড়িৎ ক্ষেত্রের মান এইদিকে আস্তে আস্তে পজিটিভ আকারে বাড়তে থাকবে, আর এইদিকে আস্তে আস্তে নেগেটিভ আকারে বাড়তে থাকবে, ঠিক আছে। আর এইখানে দুইটার জন্য সেম নিউট্রাল হয়ে যাবে, অর্থাৎ এই রেখাটা হবে একটা সমবিভব তল। এই রেখা বরাবর যদি একটা তল কল্পনা করি উপর নিচ, তাহলে সমবিভব তল হবে। আর এখানে তড়িৎ ক্ষেত্রটা কি হবে, আমরা যদি বিভিন্ন রেখা দ্বারা তড়িৎ ক্ষেত্রকে আঁকার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে তড়িৎ ক্ষেত্রের মানটা যত এই দিকে যাবে তত আস্তে আস্তে বেশি হবে। তাহলে আমরা যদি রেখা দিয়ে আঁকি, তাহলে এগুলো প্রথমে পাতলা হবে, পরে আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে আরো ঘন 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 এরকম হবে, ঠিক আছে। অথবা যদি আমরা রেখা দ্বারা আঁকার চেষ্টা করি, এইভাবে রেখার দৈর্ঘ্য দিয়ে যদি আমরা করি, তাহলে এখানে কি হবে, তড়িৎ ক্ষেত্রের মান সবচেয়ে বেশি হবে, আর এইদিকে আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে। কমতে কমতে এখানে শূন্য হবে, আবার এখানে কম থাকবে, আস্তে আস্তে বাড়বে, এইভাবে আমরা বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এই আস্তে আস্তে বেশি হবে, তবে এই দিকের গুলো হবে নেগেটিভ, আর এই দিকের গুলো হবে কি পজিটিভ, ঠিক আছে। তো আর এখানে হবে কি তড়িৎ ক্ষেত্রের মান 0। তো এইভাবে আমরা আঁকতে পারি, ক্ষেত্রগুলো এমনি দেখাইতে পারি, ঠিক আছে। এরপর আছে 10.13 চিত্র দুটি চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র দেখানো আছে, সমবিভব রেখাগুলো এঁকে দেখাও। এই যে এই চিত্রের কথা বলছে, এই চিত্রে তড়িৎ বল রেখা দেখানো আছে, তাহলে এখানে আমরা আঁকবো কি সমবিভব তল। সমবিভব তল কোথায় হবে, এই দুই চার্জের মাঝখানে দ্বিতীয় চার্জের কাছে হবে, যেহেতু দ্বিতীয় চার্জটা কি একটু কম, তাহলে এইখানে মোটামুটি কি হবে, সমবিভব তল হবে, ঠিক আছে। এইভাবে সমবিভব তল হবে, ঠিক আছে। আর আগের যে প্রশ্নটা ছিল ওটা ছিল যে এইটার জন্য, এই যে এখানে সমবিভব তলটা এইভাবে দেখানো আছে, ঠিক আছে। এইটা হচ্ছে কি সমবিভব তল। তা তড়িৎ বল রেখাগুলো কেমন হবে, দুইটারে পরিমাপ যেহেতু সমান, তাহলে এখানে তড়িৎ বল রেখাগুলো হবে এইরকম, এখান থেকে এর মধ্যে প্রবেশ করবে এইরকম এরকম করে, ঠিক আছে। এর মধ্যে এখানে যেহেতু দুইটা চার্জ সমান, তাহলে একই পরিমাণ বল রেখা কি হবে, সবগুলাই হয়তো বা প্রবেশ করবে না,
কিছু হয়তো এক্সট্রা থেকে যাবে এইদিকে, এরও কি সবগুলো তো আর একই দেখানো সম্ভব না, এখানেও কি কিছু এক্সট্রা থেকে যাবে। তো এখানে এই এর ভিতর এখান থেকে বের হবে আর এখানে ঢুকবে, তো এইরকম হবে বিষয়টা। আর আগেরটাতে যদি এটার মতো করে আমরা সমবিভব তল আঁকতে চাই, তাহলে এখানে কি, এই যে এখানে সমবিভব তল আস্তে আস্তে কি হবে, তো জিনিসটা অনেকটা এইরকম, এই যে এইরকম হবে, ঠিক আছে। তাহলে এইদিকে রেডিয়াস গুলো একটু কম আর এইদিকে রেডিয়াস গুলো একটু বেশি, একইভাবে সেম জিনিসটা এইদিকে কি এই সার্কেল গুলো আঁকতে হবে। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তো এখন হচ্ছে সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হচ্ছে, আধানের অস্তিত্ব যখন আমরা নির্ণয় করি সেটাকে বলে তড়িৎবীক্ষণ যন্ত্র বা ইলেকট্রোস্কোপ, তড়িৎবীক্ষণ যন্ত্র। এরপর হচ্ছে দুটি আধানের মধ্যকার, এটা ইংরেজি নাম হচ্ছে ইলেকট্রোস্কোপ। ওইদিকে আমরা দেখলাম যে দুটি আধানের মধ্যকার তড়িৎ বল নিচের কোনটির উপর নির্ভর করে না। তাহলে কিসের উপর নির্ভর করে না, মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে আমরা জানি। আধান দুটি যে মাধ্যমে অবস্থিত তার প্রকৃতির উপর নির্ভর করে, অবশ্যই করে, কিন্তু আধানের ভরের উপর নির্ভর করে না। আধানের ভরের উপর মহাকর্ষ বল নির্ভর করে, কিন্তু তড়িৎ বল নির্ভর করে না। তাহলে উত্তর হবে কি খ। তড়িৎ তীব্রতার একক হচ্ছে তীব্রতা, তড়িৎ তীব্রতা ই, ই সমান হচ্ছে কি নিউ এফ ডিভাইডেড বাই কিউ, এফ ডিভাইডেড বাই কিউ। একক চার্জের উপর প্রযুক্ত যে তড়িৎ বল সেটাকেই বলা হয় তড়িৎ তীব্রতা, নিউটন পার কুলম্ব, বলের একক নিউটন, চার্জের একক কুলম্ব, নিউটন পার কুলম্ব। এরপর দেখো এই যে 10.8 চিত্র আছে, এই চিত্রে এ গোলক থেকে কিছু আধান বি গোলক, মানে কি কোন ক্ষেত্রে কি জিনিসটা সঠিক হবে, এটা সঠিক নাকি এটা সঠিক। এখানে দেখো চার্জের পরিমাণ কি বেশি কিন্তু ভোল্টেজ মাত্র 3, আর এখানে চার্জের পরিমাণ কম দেখাচ্ছে কিন্তু এখানে ভোল্টেজ দেওয়া আছে কত 5 ভোল্ট। তাহলে চার্জ কোথায় থেকে কোথায় যাবে, এখানে চার্জ বেশি এখানে চার্জ কম। তো আমরা জানি যে চার্জের প্রবাহ মেনলি নির্ভর করে কিসের উপর, বিভবের উপর, এটা চার্জের পরিমাণের উপর নির্ভর করে না। যেরকম পানির প্রবাহ পানির পরিমাণের উপর নির্ভর করে না, নির্ভর করে উচ্চতার উপর। কোন পানির পাত্র উঁচুতে আছে সেটা থেকেই পানি নিচের পাত্রে আসবে। ঠিক একইভাবে তোমার চার্জের প্রবাহ, চার্জের পরিমাণ, এখানে 9 কুলম এখানে 6 কুলম, তো আমরা সহজে বলতে পারি এখান থেকে মনে হয় এখান থেকে এখানে চার্জ আসবে, কিন্তু ডেফিনেটলি আসবে না। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকেই মূলত পজিটিভ চার্জ বা যাবে বা চার্জ যাবে, আর নেগেটিভ চার্জ যদিও উল্টা দিকে যাবে, ঠিক আছে। তাহলে এ গোলক থেকে কিছু আধান, আমরা আধান শুধু আধান বলতে আমরা পজিটিভ আধানের কথাই বুঝবো। তাহলে এ থেকে কিছু আধান বিতে যাবে, হ্যাঁ এ থেকে বিতে আধান যাবে, কেন এর বিভবই কি উচ্চ আর বি এর বিভব নিম্ন, তাহলে এটা রাইট। বি গোলক থেকে কিছু আধান এ গোলকে যাবে, এটা ভুল কথা। তার কারণ বি এর বিভব কম, কম বিভব থেকে কখনো উচ্চ বিভবে আধান আসবে না। আধান পার্থক্য সর্বদা সমান থাকে না, আধান পার্থক্য সর্বদা সমান থাকে না। যখন দুইটা জিনিসকে কানেক্ট করে দেওয়া হয় তখন বিভব পার্থক্য সমান থাকে, আধান সমানও হইতে পারে সমান নাও হইতে পারে। তাহলে দুইটা বস্তুকে যখন একসাথে কানেক্টেড করে দেওয়া হয় তখন আধান পার্থক্য সমান থাকে না, বিভব পার্থক্য সমান থাকে, অর্থাৎ বিভবের মান কি থাকে একই থাকে। তাহলে এই ক্ষেত্রে সঠিক শুধু হচ্ছে কোনটা 1 নম্বরটা। তো এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের নমুনা খুব সম্ভবত দেয়নি। তো তো এই অধ্যায় আমাদের শেষ হলো, এরপরে আমরা নেক্সট যে অধ্যায় আছে সেই অধ্যায়টা পড়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।